দর্শক, যেমনটা বলছিলাম, আজকে আমাদের বিষয় রাজনৈতিক নেতৃত্বে সার্বভৌমত্ব চলে গেছে কিনা সে প্রশ্ন আজকে আমরা রাখছি। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। আছেন জনাব আমিনুল ইসলাম আমিন, তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। এবং আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আজকে বিএনপির রাজনীতিবিদরা কিছু কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন শুরুতে দেখে নেব। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রায় ৬ মাস পর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল ৮ মে হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি। এ সময় মির্জা ফখরুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে গভীর সংকটে পড়েছে সরকার। ডোনাল্ড লু সহ বিদেশিদের বাংলাদেশ সফর নিয়ে বিএনপি ভাবছে না বলেও দাবি করেন তিনি। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। আমরা কে কাউকে আসে না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা। ক্যান্সারের উপাদান থাকায় বিভিন্ন দেশে ভারতীয় খাদ্যপণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এসব পণ্য দেশে আমদানি করলে জনগণের নিরাপত্তার কথা ভেবে এর মান পরীক্ষা করা প্রয়োজন, না হয় জনগণকে নিজ উদ্যোগে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়া বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শক, আজকে জনাব ওবায়দুল কাদেরও কিছু কথা বলেছেন, তার বক্তব্যের অংশবিশেষ শুনে নেব। বিএনপির সংবাদ সম্মেলন মানে হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? শুরুতেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। ডক্টর দেবপ্রিয় যে কথাগুলো বলছিলেন তার সূত্র ধরেই তার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে যেটা তিনি স্পষ্ট করে বলেছেন যে ক্ষমতা গোষ্ঠীর কাছে হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত একরকম আটকা পড়েছে, তার ইঙ্গিতটা একদিকে যেমন আমলাতন্ত্রের দিকে, অন্যদিকে ব্যবসায়ীদের দিকে, এবং তিনি বলছেন এদের মধ্যে একটা অশুভ সম্পর্ক তৈরি হয়েছে যেটার কারণে সৎ ব্যবসায়ীরা আগ্রহী হচ্ছেন না, এবং সেটার কারণে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে না। এবং এটাকে তিনি বলছেন অনেকটা একটা 2 ইঞ্জিনের উড়োজাহাজের একটা ইঞ্জিন দিয়ে দীর্ঘদিন চালানোর চেষ্টা করা, যেটা সরকারি বিনিয়োগ, এবং বেসরকারি বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বা সেখানে এক ধরনের শ্লথ গতি থাকার কারণে আসলে গোটা অর্থনীতি এক ধরনের হুমকির মুখে পড়ছে। আপনি এই মন্তব্যকে কিভাবে দেখেন? দেখুন, তার মন্তব্যের যেটি শিরোনাম হয়েছে সেটি হচ্ছে যে রাজনীতিবিদদের সার্বভৌমত্ব খর্ব হয়েছে বা ক্ষুণ্ণ হয়েছে, সেটি শিরোনাম হয়েছে। সেখান থেকে যদি আমরা কথা বলা শুরু করি, পরবর্তীতে আপনার অর্থনীতির ওই প্রসঙ্গগুলো অবশ্যই আসবে। এটি কিন্তু দৃশ্যমান যে আমরা একসময় যখন সামরিক স্বৈরাচার ক্ষমতায় ছিল, তখন যেভাবে বাংলাদেশ রাষ্ট্রের সরকার শাসন, জবাবদিহিতা, আইনের শাসন এগুলো প্রত্যাশা করতাম, 90 সালের পর থেকে 2-1টি বা 4-5টি ব্যতিক্রম ছাড়া আমরা কিন্তু ধারাবাহিকভাবে তার অবনতি হতে দেখেছি। এবং ডক্টর দেবপ্রিয় যেমনটি বলেছেন সেটি হচ্ছে যে রাজনীতিবিদরা কি তাদের মেধা এবং তাদের সততা, তাদের নৈতিকতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন এবং রাষ্ট্র চালাতে পারছেন, নাকি তাদেরকে অন্য অনেক বিবেচনা মাথায় রেখে নীতি প্রণয়ন করতে হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে? সেই জায়গাটিতে আমি একমত যে আমাদেরকে গত কয়েক দশকেই, এবং উনি বারবার গত 1.5 দশকের কথা বলেছেন, বিশেষ করে উনি আওয়ামী লীগের 3টি শাসনকে আলাদা করে চিহ্নিত করেছেন এবং উনি বলতে চেয়েছেন যে এই সময়কালে রাজনীতিবিদদের
নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কমে গেছে এবং তাদেরকে মেনে নিতে হয়েছে অনেক কিছু, বা অনেক কিছুতে আপোষ করতে হচ্ছে, বা অনেক জায়গায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটি বাংলাদেশের রাষ্ট্র বা অর্থনীতি বা সুশাসনের পক্ষে, অথবা আমাদের যে স্থিতিশীল অর্থনীতির কথা আমরা বলি সেটির পক্ষে যাচ্ছে না। আপনি একটু কিছুক্ষণের জন্য আওয়ামী লীগ, বিএনপি বা আমরা কথা বলার সময় শাসক দলের কতটুকু ক্ষতি হলো, বিরোধী দল কতটুকু পয়েন্ট অর্জন করলো, এভাবে না দেখে আমরা যদি একটু বাংলাদেশের অবস্থাটা দেখি, দেখুন আমাদের দেশেই শুধু না, যেই দেশগুলোতে বর্তমানে শুধু ধারাবাহিকভাবে একটি সরকার রয়েছে এরকম একটি বৈশিষ্ট্য তো মিলেই যায়, সেই বৈশিষ্ট্যের বাইরে গেলেও আপনি দেখতে পাবেন যে এখনকার রাষ্ট্র পরিচালনার একটি পূর্ব শর্ত হয়ে যাচ্ছে যে আপনি ব্যবসায়ীদের সাথে ঐক্য তৈরি করতে পারছেন কিনা, যেটা ভারতে আমাদের চেয়ে অনেক বেশি। বিকজ আমাদের গণমাধ্যমে এই টার্মগুলো বা এই শব্দগুলো ব্যবহার করার যাদের মেধা রয়েছে তারা হয়তো অনেক সময় নিজ বিবেচনা থেকেই করেন না যে কর্পোরেট ইন্ডিয়া ভারতের রাজনীতিকে কতটা প্রভাবিত করে। সেরকম বাংলাদেশেও কর্পোরেট বাংলাদেশ বলতে যে ব্যবসায়ী, প্রাইভেট সেক্টর, বিদেশি বিনিয়োগ, এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিকে কতটা প্রভাবিত করে। এখন শাসন পরিচালনার একটি তর্ক কিন্তু হতেই পারে যে আমি কি ক্লাসিক্যাল ওইভাবে শাসন পরিচালনা করতে পারবো, নাকি আজকের বিশ্ব বিবেচনায়, আজকের সমাজ বিবেচনায় আমি শাসনের কিছুটা হলেও কর্পোরেট শাসনের দিকে যাব, প্রাইভেট সেক্টরের দিকে যাব, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার দিকে যাব। কিন্তু আমি কিন্তু মনে করি, ডক্টর দেবপ্রিয়র সাথে আমি আরেকটু যোগ করি, শুধু রাজনীতিবিদদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে তা আমি মনে করি না। তার সাথে আরও কিছু প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে। আপনি যদি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, যেই প্রতিষ্ঠানগুলোর ভেতর দিয়ে গণতন্ত্রকে কার্যকর করার স্বপ্ন আমরা একসময় দেখেছিলাম, সেটি নির্বাচন কমিশন থেকে শুরু করে তথ্য কমিশন পর্যন্ত, তাদের কি সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অবস্থা আমরা দেখতে পাই? আমরা যদি বাংলাদেশ ব্যাংকের দিকে তাকাই, আমরা যদি দুর্নীতি দমন কমিশনের দিকে তাকাই, বাংলাদেশ ব্যাংকের কথা বারবার আসবে, কারণ আজকের আপনার শিরোনামেও ছিল সোনালী ব্যাংক ডিবিবিএল এর সাথে একটা সমঝোতা করছে। তার কি সিদ্ধান্ত গ্রহণকে আমরা দেখতে পাচ্ছি যে সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, নাকি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে সিদ্ধান্ত হচ্ছে, নাকি যাদের উপর সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করা হয়েছিল সেই ন্যাশনাল ব্যাংকও তো তাদের সিদ্ধান্ত মানলেন না, নাকি এই যে নতুন যে উদীয়মান সরকার সমর্থিত ব্যবসায়ী গোষ্ঠীর উদয় হয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, অথবা অতীতে তাদের যে সুবিধা দেওয়া হয়েছে সেটিকে জায়েজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এই প্রশ্নগুলো তোলা কিন্তু খুব যৌক্তিক এবং এটি শাসনের স্বাস্থ্যের জন্যও জরুরি। কেননা আপনি যদি এই ধরনের প্রশ্ন চেপে রাখেন এবং কখনো কথা বলতে না দেন, একসময় কিন্তু বিস্ফোরণ হতে পারে এই প্রশ্ন থেকেই, বিরোধী কোনো রাজনৈতিক শক্তি থাকুক বা না থাকুক। কাজে আমার মনে হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে, তাদের যে মেধা সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের পক্ষে ছিল সেটি তারা প্রকাশ করতে পারছেন না। আমি প্রতিষ্ঠানগুলোকে দেখতে পাচ্ছি যে তারা সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এবং শাসনের একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু জনগণের অংশগ্রহণ দিনে দিনে কমে এসেছে, আপনি যদি জাতীয় নির্বাচনগুলো দেখুন যেভাবেই সম্পন্ন হোক, একটি কথা তো পরিষ্কার যে মানুষের স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণের পরিবেশ তৈরি হয়নি এবং সেটা জনপ্রতিনিধি ধান কাটার কাজ থাকছে সব কারণে প্রধান নির্বাচন কমিশনার ধরেন যেই দেশে আমরা গর্ব করে বলতে পারতাম এত পার্সেন্টেজ ভোট হয়, সেই দেশে আমাদের এখন স্থানীয় পর্যায়ে ভোটেও লোক আনা কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ভোটের প্রতি মানুষের আগ্রহ চলে যাচ্ছে। ভোট তখনই আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন যখন মানুষের ভোটে কে নির্বাচিত হবে দিন শেষে সেটি নির্ধারিত হবে। এখন সেটির যদি বিভিন্ন ধরনের সৃজনশীল সমীকরণ আপনি তৈরি করেন, অথবা ক্ষমতার প্রভাব দিয়ে তৈরি করেন, অথবা বিরোধী দল বিভ্রান্ত হয়ে দেউলিয়া হয়ে একদিকে হাঁটা শুরু করে বলে আপনি একটা মাঠ ফাঁকা পেয়ে যান, সেই পরিস্থিতি যাই হোক, কিন্তু এখানে শাসন ব্যবস্থাকে আমার ধারণা আরও একবার বড় আকারে প্রশ্নের মুখে ফেলতে হবে। আরও একটা ঘটনা আপনাকে বলি, সেটি হচ্ছে যে ভারতেও যেটি দৃশ্যমান এবং খুব মজার আলোচনা হচ্ছে যে কেন আদানি আম্বানির নাম নরেন্দ্র মোদী এই 7 দিন আগে নিলেন, এতদিনের যে সমঝোতা তাতে কি কোনো ফাটল ধরল কিনা। একই চিত্র কিন্তু আমাদের এখানেও রয়েছে। এই চিত্রগুলোর একটা সমস্যা হচ্ছে যে আপনি অনেক হঠাৎ করে প্রভাবশালী, পাওয়ারফুল, বড় লোক, ব্যবসায়ী গোষ্ঠী হতে দেখবেন, আবার যাদের সক্ষমতা রয়েছে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার এবং বড় হওয়ার, তাদেরকে আপনি দেখবেন তারা আর গ্রো করছে না। এই শাসনের আরও একটা দুর্বলতা আপনাকে বলি,
পেশাজীবীরা আপনার কাছে একটু পরের অংশ শুধু এক লাইন বলে দেই যে শুধু ব্যবসায়ী গোষ্ঠী না, পেশাজীবী, এইখানে পেশাজীবী যদি আপনি দলীয় সমর্থক না হন তাহলে আপনার নিজস্ব মেধা এবং শিক্ষায় এবং পেশাগত দক্ষতায় আপনি এই ধরনের সমাজে আর খুব বেশি বড় হতে পারবেন কিনা এই প্রশ্ন আমি জি রাখছি। ধন্যবাদ। জনাব আমিন আপনার কাছে আসি। গতকালকে জনাব ওবায়দুল কাদের এবং জনাব মির্জা ফখরুল দুজনের বক্তব্য যদি পাশাপাশি দেখি, জনাব ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি ভারতের সাথে শত্রুতা করে ভুল করেছে এবং তার খেসারত হয়তো তারা দিচ্ছে, আর বিএনপি তরফ থেকে বলেই আসা হচ্ছে যে ভারতের বন্ধুত্বের সুযোগ নিয়েই আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখন পর্যন্ত। এই দুজনের কথাই যদি সত্যি ধরি তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা কি তাহলে আরেক অর্থেও তাদের সার্বভৌমত্ব খোয়াচ্ছে? শুভেচ্ছা আপনাকে, দুর্বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম হয়তো দেখবেন বলে। প্রথমত আমি একটু কনফিউজড যে চ্যানেল 24 একটা খুব দর্শকপ্রিয় অনুষ্ঠান, তারা বাংলাদেশের একজন অর্থনীতিবিদ যিনি সবসময় আজ অবধি যার কাছ থেকে দেশের অর্থনীতির ইতিবাচক কোনো কথা শুনিনি, তাকে নির্ণায়ক শক্তি মনে করে তার বিষয়টা নিয়ে আলোচনা আমার কাছে মাথায় ঢোকে না। আমি সামগ্রিক অর্থনীতি আলোচনা হতে পারে। এর আগেও এরকম আরেকটি আলোচনা আমি দেখেছিলাম যে চট্টগ্রাম বেসড একজন ব্যবসায়ীকে ঋণখেলাপি ছক্কা দেখে তাকে নিয়ে আলোচনা ধরে ধরে, সামগ্রিক না, এটা কোনো এর পেছন রহস্যটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। যে নো ডাউট যে দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের বড় একজন অর্থনীতিবিদ, তার কথা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু একেবারে তাকে নির্ণায়ক শক্তি, তার বক্তব্যটাই নির্ভুল অথবা সেটাই সর্বশ্রেষ্ঠ বিষয়টা সেরকম হয়ে গেল একটা ইন্টারভিউ নিয়ে এরকম একটা আলোচনা, এইটা আমার কাছে একটু কেমন জানি মনে হচ্ছে আর কি। আমি জানি না যে মানে মোটিভটা বোঝা আমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। না এটা সঠিক কি বেঠিক সেটাই বোঝা, না এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা মোটিভটা। হ্যাঁ, এরপরে রাজনীতিকদের সার্বভৌমত্বের যে কথা বলছেন, নতুন একটা শব্দ নিয়ে যোগ করেছেন। আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা জানতাম, এখন রাজনৈতিক দলের সার্বভৌমত্বটা কি উনি সেটাও যদি ব্যাখ্যা দিতেন তাহলে আমাদের মতো মূর্খ যারা পলিটিশিয়ান আছি আমরা হয়তো আরেকটু শিখতে পারতাম। হয়তো উনি এটা বলেছেন যে যেটা জনাব আশরাফ কায়সার ব্যাখ্যা করছেন যে রাজনীতিবিদরা এখন হয়তো নিজেদের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছেন না। সেটা কি সার্বভৌমের সাথে সঙ্গতিপূর্ণ? সেটা হতে পারে তাদের রাজনৈতিক নেতৃত্বের দীনতা, সীমাবদ্ধতা। সেটা আর সার্বভৌমত্ব কি এক জিনিস? এটা আমি বুঝি না আসলে। আমি খুব মানুষ, কম পড়াশোনা জানা মানুষ। তারপরে বিভিন্ন যে প্রেসক্রিপশন, জনাব আশরাফ কায়সা যেটা বললেন যে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন, কখনো কখনো বড় বড় ব্যবসায়ীদের প্রেসক্রিপশন, এটা কিন্তু তৃতীয় বিশ্বের দেশে এই প্রথম নয়। আমরা কৈশোর থেকে যখন স্লোগান দেওয়া শুরু করি, রাজনীতি করা শুরু করি, তখন থেকে এই কথাগুলো আমরা শুনতাম। আবার পলিটিক্সে অর্থের প্রভাব এটা শুধু বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে নয়। জনাব আশরাফ কায়সার অথবা প্রিন্স ভাইয়ের মনে থাকার কথা, রস পেরু 90-এর দশকে আমেরিকায় নির্বাচন করেছিলেন স্বতন্ত্র। উনি তখন বিশ্বের 13তম ধনী ছিলেন। সেও কিন্তু 14% ভোট পেয়েছিল আমেরিকার মতো দেশে, যাদের 250 বছরের গণতন্ত্র ঐতিহ্য। কথাগুলো আমি এই জন্য বলছি জানাব মঞ্জুর, সেটি হচ্ছে গরিবদের সব দোষ আমাদের। এই যে একটা টেন্ডেন্সি, আমার মনে হয় এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের ইতিবাচক কি কিছুই নেই? কিন্তু অর্থনৈতিক বাস্তবতা আছে যে জ্বালানি তেল কিনে আমরা টাকা দিতে পারছি না, বা বিদেশি বিমান কোম্পানিগুলো তাদের টাকা নিয়ে যেতে পারছে না, সেই সমস্যাগুলো এই সংকটটা কি বর্তমানে শুধু বাংলাদেশে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো, ইউরোপ, আমেরিকা। আমি আগেও একবার আপনার এই শোতে বলেছিলাম, ধরুন কলকাতা থেকে যে কোনো বিমানের ভাড়া আপনার অর্ধেক দিতে হবে ঢাকা থেকে যা। আবার আপনি যদি দুবাই থেকে, আপনি ঢাকা থেকে এমিরেটসে, নিউ ইয়র্কের বা জেএফকের এয়ার ফ্লাইট ভাড়া কত দেখেন, দুবাই থেকে কিন্তু তার চেয়ে বেশি। কী বলবেন আপনি? দুবাই থেকে তারা 5 ঘন্টা কম। সো এটা সরলীকরণ করার জায়গা নেই। তার মানে এই নয় যে আমরা খুব ভালো আছি, কিন্তু আমরা যত খারাপ আছি বলে একটা খারাপ প্রতিচ্ছবি জাতির সামনে উপস্থাপনের চেষ্টা চলছে।
এই রহস্যটা আমার মাথায় ঢুকে না। জি। তার মানে এই নয় যে আমার সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে। আমি তো ভুল করতে পারি, আমি তো মানুষ। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এই সরকার একটা রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার। এই সরকারের ভুল ত্রুটি আমি যদি বলি নেই, সেটা অবাস্তব কথা থাকতে পারে। আমার কথা হচ্ছে কি, এইভাবে সরলীকরণ করার সাথে আমি একমত হতে পারছি না। জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই, এই যে বাংলাদেশের রাজনীতি ঘিরে প্রতিনিয়ত হয় IMF এর পরামর্শ নিয়ে আলাপ হচ্ছে কিংবা ভারতের প্রভাব নিয়ে আলাপ হচ্ছে, এই যে সার্বিক বিদেশ কেন্দ্রিক আলোচনা বাংলাদেশের রাজনীতিকে নিয়ে, এর দায় কি সার্বিকভাবে সব রাজনীতিবিদদের উপর বর্তায় না, বিএনপি আওয়ামী লীগ উভয়ের উপর? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক কায়সার ভাই, দীর্ঘদিন পর তার সাথে দেখা হলো। অত্যন্ত আমার প্রিয় একজন সাংবাদিক উনি আছেন, এবং আমাদের আমিন ভাই একজন সজ্জন ব্যক্তি, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলবো যে না, এটা বিএনপি আওয়ামী লীগ বা সব দলের উপর বর্তায় না, এটা শুধুমাত্র আওয়ামী লীগের উপর বর্তায়। এই কারণে বলছি, আমি শুধু বিএনপি করি বলে বলছি না। আজকে বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে, সমগ্র দেশের রাজনীতি, অর্থনীতি এগুলোকে যে বিদেশিদের মানে দ্বারস্থ করে ফেলা হয়েছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। এই বাস্তবতাকে আপনার উপলব্ধি করতে হবে, স্বীকার করতে হবে, তাহলেই আপনার এখান থেকে একটা পর্যায়ে যেতে পারবেন। বিএনপি তো বাংলাদেশের রাজনীতি বাইরে নিয়ে যায়নি। আজকে বাংলাদেশের নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয় প্রতিবেশী দেশে, অন্য দেশের উপস্থিতিতে। বাংলাদেশে বসে সেটা হয় না। এটা তো বিএনপি করেনি, এটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের কারণে হয়েছে, কারণ তারা জনগণ ছাড়াই তারা নির্বাচনটি করতে চেয়েছে। তারা গণতন্ত্রকে কবরস্থ করে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে অন্য দেশের আনুকূল্যে পশ্চিমা হস্তক্ষেপের অপেক্ষায় বসেছিল না, কখনোই নয়। আমাদের কোনো বক্তব্যে, কোনো পদক্ষেপে সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাবে না। আমাদের যে চাওয়া, যে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি লেভেল প্লেইং ফিল্ডে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করা, যাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটে। জনগণের চাওয়া, আমাদের চাওয়া এক। আমাদের চাওয়ার সাথে, জনগণের চাওয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি জাতিসংঘের যে চাওয়া, প্রত্যাশা, তা মিলে গেছে। তার মানে এই নয় যে আমরা তাদের মুখাপেক্ষী হয়ে বা তাদের পরামর্শ মতো আমরা এখানে রাজনীতি করছি বা আমরা এখানে আন্দোলন করছি। আমরা রাজনীতি করছি আমাদের নিজস্ব চেতনায়, নিজস্ব চাহিদায়, নিজস্ব তাগিদে আমরা এখানে রাজনীতি করছি বা আমরা মানে কর্মসূচি নিচ্ছি। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে 7ই জানুয়ারি নির্বাচনে তারা ভারতকে পাশে পেয়েছেন, তখন অবশ্যই আপনাকে অনুধাবন করতে হবে যে কোন জায়গায়। অথবা এই সরকারের অনুগত বিরোধী দল, তারা বিরোধী দলের নেতা যখন বলেন যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য 3টি বিদেশি শক্তি কাজ করেছে, যিনি আবার নির্বাচনের আগে ভারত সফর শেষে এসে বলেছিলেন যে ওখানে কি আলোচনা হয়েছে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। তো আজকে বলতেই তো হবে যে বাংলাদেশের রাজনীতি তো বাংলাদেশের ভিতরে নেই। আজকে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত একজন প্রথিতযশা মানে অর্থনীতিবিদ, প্রবীণ অর্থনীতিবিদ, যদিও তিনি আমাদের রাজনীতি বা এটার সাথে একমত নন, তারপরেও উনি যে বক্তব্য দিয়েছেন, আমি বলবো এটাকে আমি এটুকুই বলবো যে এটা অত্যন্ত ভয়াবহ একটা বক্তব্য, যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্ব চলে গেছে এবং একই সাথে এটা বাস্তব বক্তব্য, বাস্তবতা বিবর্জিত নয়, বাস্তবতা নির্ভর এই বক্তব্য। এবং সেখানে আমি বলবো আর একটু যোগ করতে চাই, শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্ব নয়, বাংলাদেশের টোটাল সার্বভৌমত্বই আজকে চলে গেছে। এখানে আরেকটা বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে এই যে অর্থনৈতিক সমস্যার কথা ঘুরে ফিরে আসছে। ডক্টর দেবপ্রিয় বলছেন যে এর পেছনে মূল বিষয়টি আসলে রাজনৈতিক, কারণ নির্বাচনের পরে অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তির প্রয়োজন ছিল সেটা গত জাতীয় নির্বাচন দিতে পারেনি। তাহলে কি সমস্যার গোড়াটা আসলে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া? নিশ্চিতভাবেই। যদিও এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললেই শাসক দল মনে করে যে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমরা নির্বাচনের আগে এবং পরে অনেকবার বলেছি যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কেন জরুরি।
শুধুমাত্র সংসদে সব দল অংশগ্রহণ করলো বা নির্বাচনের প্রতিযোগিতার পরিবেশ তৈরি হলো তা না, কিন্তু আপনার একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে আপনার যে ম্যান্ডেট আপনি পান তাতে করে যে শক্তিমত্তা তৈরি হয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের, এবং সেইটা যত তেতো সিদ্ধান্তই হোক সেটি করার মতো শক্তি এবং সাহস কিন্তু রাজনীতিবিদরা পান। পরবর্তীতে যদি আপনি নির্বাচনটি গ্রহণযোগ্য না হয় সেটি কিন্তু ওই ম্যান্ডেট তার পেছনে থাকে না। এবং তার 14 সালের আওয়ামী লীগকে আমরা দেখেছি কিভাবে দেশ শাসন করার সাহস, এবং 14 সালে না 2008 সালে যখন সব দলের অংশগ্রহণ হয়েছে, 14 সালে আমরা দুর্বল হতে দেখেছি, 18তে দুর্বল হতে দেখেছি, এবারও দেখছি। এর কারণটা হচ্ছে এখানে দেখুন দলটির আলাদা করে কিন্তু কোনো আমি দোষ গুণ দেখছি না, এটি এই শাসনের এই ধরনের নির্বাচনের একটি বৈশিষ্ট্যই বলতে পারবেন যে আপনি এই ম্যান্ডেটটি জনগণের ম্যান্ডেট ছাড়া দলটাকে দেখতে বা শাসকদেরকে দেখতে যেরকম দুর্বল লাগে সেটা প্রকাশ্য। তখন আপনার কি হয়, আপনি ভিন্ন শক্তির উপরে নির্ভর করতে থাকেন, সেটি আমলাদের উপরে হোক, সেটি সামরিক উর্দিপরা বাহিনী হোক, সেটি প্রতিবেশী দেশ হোক, এমনকি IMF বিশ্বব্যাংক হোক। কাজেই আমরা সরকারকে দেখতে পাই জনগণের বাইরের অন্য শক্তিগুলা যারা সাংগঠনিকভাবে অনেক শক্ত, জনগণের মতো বিচ্ছিন্ন না এবং বোকা বোকা চেহারারও না, তাদের আবার নিজস্ব এজেন্ডা রয়েছে, তারা জানে সরকারের সাথে থেকে তারা কি আদায় করতে চায়। অতএব এরকম সরকার পরবর্তীতে ওই সিদ্ধান্তগুলোই গ্রহণ করে যেটি হয়তো জনগণের ম্যান্ডেট পাওয়া একটি সরকার করতো না। কিন্তু জনগণের শক্ত ম্যান্ডেট না থাকা একটি সরকারের টিকে থাকার পূর্ব শর্ত হচ্ছে ওরকম নির্বাচন করা, ওরকম সিদ্ধান্ত গ্রহণ করা। এখন একটি গণতান্ত্রিক শাসন যদি থাকতো যেটির পূর্ব শর্ত একটি সঠিক নির্বাচন, তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক সিদ্ধান্ত বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত বলেন, সামাজিক সিদ্ধান্ত বলেন, সেটি অনেকটাই আপনি সঠিকভাবে নিতে পারতেন, যেমনটি আপনি নিতে চান বা যেমন করে দলটি তার নীতি আদর্শের দিক থেকে বলে থাকে। আমরা যদি একটু অর্থনীতির দিকে তাকাই, দেখুন আমরা আগের আলোচনায় আমি বলছিলাম যে কিছু চিহ্নিত ব্যবসায়ী গোষ্ঠী তারা ব্যাংক নিয়ন্ত্রণ করছে, তারা প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করছে, তারা রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের অংশীদারিত্ব খুঁজছে এবং তারা চেষ্টা করছে রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত গ্রহণে তার পক্ষে কি করে নেওয়া যায়। একসময় আমরা বলতে শুরু করেছিলাম যে পার্লামেন্টে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বাড়লে কি হবে। এখন সেই ব্যবসায়ীরা তো নীতি প্রণয়নের মূল ব্যক্তি হয়ে গেছেন, সেই ব্যবসায়ীদের মনোনীত প্রার্থীরাই হয়তো মন্ত্রিসভায় অবস্থান নিয়েছেন, এমন যদি হয়ে থাকে ঘটনাটা। এখন আপনি দেখুন এই কয়েকদিন আগে প্রফেসর রেহমান সোবহান বলেছেন যে বাংলাদেশের ব্যবসার একটি ফান্ডামেন্টাল মডেল হয়ে দাঁড়িয়েছে ঋণ খেলাপি হওয়া। তাহলে আজকে যে ছেলেটি স্টার্ট আপ করছে তাকে আপনি বলছেন ঋণ খেলাপি হতে, অথবা ওই সময়ে শাসক দল যারাই থাকুক তাদের অধীনস্থ হতে, এবং তাহলেই তার ফুলে পেঁপে বড় ব্যবসায়ী হওয়ার সুযোগ তৈরি হবে। তাহলে তার শিক্ষা দীক্ষা, তার মেধা, তার চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা, আমরা ক্লাসরুমে যা বলে থাকি তার কোনোটাই তাকে আর বলা উচিত হবে না। তাকে বলা উচিত হবে অন্যটা, যে আপনি ব্যাংক ঋণ খেলাপি হবেন এবং যে কোনোভাবেই হোক সরকারের ছায়াতলে আশ্রয় নেবেন এবং নিজের মত প্রকাশ করবেন না, নিজের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিবেন যাতে করে আপনি টিকে থাকতে পারেন। এখন এটি যদি হয়, দেখুন আপনার ডক্টর ফরাসউদ্দিন বলেছেন, আমরা তো আগের আলোচনায় ডক্টর দেবপ্রিয়র কথা বারবার বলছিলাম, উনি বলেছেন যে 10,000 টাকা লোন নিলে এই দেশে জেলে যেতে হয়, 10,000 কোটি টাকা নিলে জেলে যেতে হয় না। এবং তার পেছনে আপনার 8-10টা ব্যাংক ঘুরতে থাকে এবং তাকে আপনি ছাড় দেন, তার থেকে কোনোভাবে টাকা আদায় করতে পারেন কিনা। সরকার কি এতই দুর্বল? সরকারের তো আমরা অন্য অনেক ক্ষেত্রে দেখি দারুণ সব সক্ষমতা রয়েছে, কথা বলার, ভিন্নমত দমন করার, আইন প্রয়োগ করার, এমনকি মুখ চিনে চিনে আইন প্রয়োগ করার। তাহলে কেন তারা পারেন না যে যারা এই অর্থনীতিকে দুর্বল করছেন, যারা ব্যাংক খালি করে ফেলেছেন, যারা আপনার নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করছেন তাদেরকে দমন করতে? এখন আপনি যদি বিদেশি দেশের কথা ধরেন, গত নির্বাচনে এটি আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন বিএনপি আওয়ামী লীগ কি দুটি দলই কি এই ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে কিনা। শুধু প্রশ্রয় দেয়নি, তারা এই আদর্শ ধারণ করে যে জনগণের বাইরের অন্য শক্তির উপরে নির্ভর করে কি করে ক্ষমতায় যাওয়া যায়। আগে যদিও বছর 20 বা 30 আগে তাদের অন্য কিছু চিন্তা চেতনা থাকতেও পারে, এখন একদম নাই। আপনি দেখুন ভারত নিয়ে আলোচনা হয়েছে এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূতের পেছনে তার বাসায় নিমন্ত্রণ খেতে স্যুট টাই পরে যাওয়ার সংখ্যা আপনি গণে দেখুন কতগুলো। জনগণের কোন আসরে রাজনীতিবিদরা গুরুত্ব নিয়ে গেছেন এবং কথা শুনেছেন? সুশীল সমাজকে রিডিকুল করা ছাড়া তাদের কোন আলোচনায় গিয়েছেন তারা? কিন্তু আপনি এখন যদি আমরা সেক্টর ধরে ধরে কথা বলি, দেখুন কেউ প্রশ্ন করতেই পারেন
যে আপনি অন্য সেক্টর বলছেন না কেন, অথবা আপনি সার্বিকভাবে দেশের ভালো দিকগুলো দেখছেন না কেন। আমি নিশ্চিত জানি বাংলাদেশের অনেক ভালো দিক রয়েছে, এমনকি এই যে শাসনতন্ত্রের দুর্বলতাগুলো বলছি তারপরেও এখানে সামাজিক সক্ষমতা তৈরি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দারুণ। একটা ধাবিত অর্থনীতির দেশ বাংলাদেশ, এটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সেক্টরাল আলোচনাতে আপনি করবেন, আপনি ব্যাংক লুটেরাদের নিয়ে কথা বলবেন, আপনি দ্রব্যমূল্য কেন বাড়ে, কেন সিন্ডিকেট আপনি দমন করতে পারেন না সেটি নিয়ে কথা বলবেন। তার মানে এই না যে এটি বলার সময় আপনাকে আরও 3টি প্রশংসা করে একটি সমালোচনা করতে হবে। এটি কিন্তু একটা অন্য এক্সট্রা ব্যাকপ্যাক তৈরি হবে আলোচনার ক্ষেত্রে। কাজে আমার মনে হচ্ছে যে আমরা কেন একটি সুন্দর নির্বাচনের কথা বলছি বা একটি গণতান্ত্রিক শাসনের কথা বলছি, কেননা সেই শাসন থেকেই তো আপনার সুন্দর নীতি প্রণয়ন করা হয়। এখন রেগুলেটরি বডি যদি নিজের থেকে সিদ্ধান্ত না নেয় এবং তাকে যদি সিদ্ধান্ত জানানো হয় যে ব্যাংকিং ক্ষেত্রে তার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি অবস্থাটা একবার ভেবে দেখেন, কেন রেগুলেটরি বডি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না, কেন তাদের সার্বভৌমত্ব চলে গেছে। ডক্টর দেবপ্রিয় সার্বভৌমত্ব শব্দটা বলেছেন, কেননা আমাদের মাথায় এতদিন ছিল সার্বভৌমত্ব হচ্ছে ভৌগোলিক সার্বভৌমত্ব, এখন আর সার্বভৌমত্ব না। কাজে আপনার রাজনৈতিক সার্বভৌমত্ব আছে কিনা, আপনার সিদ্ধান্ত গ্রহণের সার্বভৌমত্ব আছে কিনা, আপনার নিজের নির্বাচন নিজের করার সার্বভৌমত্ব আছে কিনা, রাজনীতিবিদদের সিদ্ধান্ত গ্রহণ নিজে নেওয়ার ক্ষমতা আছে কিনা, সেটি হচ্ছে সামগ্রিকভাবে আলোচনার বিষয়। জি, ধন্যবাদ। জনাব আমিন, আপনার কাছে ফেরত আসি। এই যে বিষয়গুলো যখন ঘটছে চোখের সামনে, ডলারের দাম 1 লাফে অনেকটা বাড়ছে, অর্থাৎ টাকার দাম কমছে, সেই একই সাথে বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে যে সাংবাদিকরা সেখানে ঢুকতে পারবেন না। এবং এই পরিস্থিতিতে যখন প্রশ্নগুলো ওঠে যে আসলে আমার ব্যাংকে গচ্ছিত টাকার কি হবে এবং আমার ব্যাংকে রাখা টাকাটা আসলে নিরাপদ কিনা, একজন নাগরিক যখন এই প্রশ্নগুলো করেন তার সদুত্তর কি রাজনীতিবিদ হিসেবে আপনারা দিতে পারছেন? না, দেখুন, প্রথমত আশরাফ কাছে যে আলোচনাটি করলেন, আমি কিন্তু এই আলোচনাগুলোর সাথে একমত। দেশের অর্থনীতি নিয়ে কথা বলা যাবে না, রাজনীতি নিয়ে কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না। অথবা উনি ডক্টর ফরাসউদ্দিনের কথা বললেন, উনি রেহমান সোবহানের কথা বললেন, এই আলোচনাগুলো খুব প্রাসঙ্গিক, আলোচনাগুলো করতে হবে। আলোচনাগুলো না করলে শাসক দলও তাদের লিমিটেশন কোথায়, ভুল ত্রুটি কোথায় সেটা খুঁজে বের করতে পারবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি ওইটা, আপনি যখন শুধু এটাই বলতে থাকবেন তাহলে তো জাতির কাছে সঠিক মেসেজটা যাচ্ছে না। আপনি যখন বলছেন যে 10,000 কোটি টাকা যে লোপাট করছে সে ফ্রি ঘুরে বেড়াচ্ছে, 10,000 টাকা যে লোপাট করছে সে জেলে যাচ্ছে, এটা সর্বাঙ্গীন সত্য নয়। কারণ 10,000 কোটি টাকা যারা লোপাট করছে, আপনি ডেস্টিনি বলেন, হলমার্ক বলেন, বিসমিল্লাহ গ্রুপ বলেন, ব্যাংকের এমডি ডিএমডি যারা এর সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে। তো আব্দুল হাই বাচ্চুকে এত বছর ধরে ধরতে পারছে না সরকার। আমি তো আব্দুল হাই বাচ্চু একটা এক্সাম্পল, আমি তার বিপরীতে 5টা দিলাম। হ্যাঁ, আপনি যদি বলেন যে ওদেরকে এখনো ফাঁসিতে ঝুলানো হয়নি কেন, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কি, ফাঁসিতে ঝুলানোর কোনো আইন বাংলাদেশে আছে কি না? আমি তো নতুন করে আইন করতে পারবো না, অথবা নতুন করে আইনের দাবি উঠেছে কি না। তো সরকার তো বসে নেই। আমি যদি বলি বাংলাদেশের অর্থনীতিতে কোনো ধরনের ডিসপিউট নেই, দ্যাটস নট ট্রু। কিন্তু সরকার একইভাবে, যেমন আজকের পত্রিকার রিপোর্ট, চট্টগ্রামে 4 জন শিল্পপতির উপরে দেশত্যাগী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাহলে যদি অর্থনীতিতে সুশাসন ফিরিয়ে আনার চেষ্টা না হতো, এবং যে 4 জনের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বাবা একজন সাবেক মন্ত্রী, তাহলে সরকার যদি এখানে কোনো ধরনের নেপোটিজমের আশ্রয় নিত তাহলে তো সেটা হতো না। তো এই মেসেজটাও তো জাতিকে একসাথে দেওয়া দরকার। এমন তো না যে এখন আমরা পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি, তাহলে বলতে পারতেন। প্রিন্স ভাই খুব সুন্দর করে দেবপ্রিয় ভট্টাচার্যকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আবার তিনিই বলছেন যে এই রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য বিএনপি দায়ী নয়, আওয়ামী লীগ দায়ী। দেবপ্রিয় কিন্তু বলেনি যে আওয়ামী লীগ দায়ী, তিনি বলেছেন রাজনীতিবিদদের কথা। কিন্তু উনি আবার নিজের ঘাড়ে সেটা নিলেন না, উনি আবার তাকে অ্যাপ্রিসিয়েট করলেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতির মানে দ্বিচারিতা। আপনি দেখুন, তারা বলছেন যে ভারতকে পাশে পেয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, ভারতকে নির্বাচনের আগে বারবার প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের কি মোটিভ। তারা বলেছে এটা তাদের সিদ্ধান্ত, জনগণ যেভাবে চায় সেভাবে হবে। পক্ষান্তরে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, যদিও বা সেটা প্রিন্স বাবু স্বীকার করলেন, যে তিনি কিন্তু একবারও বলেননি বাংলাদেশের জনগণ আমাদের সাহস যোগাচ্ছে। তিনি স্পষ্টত বলেছেন যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে। তাই তাদের নির্ভরতা কোথায়? আর রাজনীতির প্রভাব মঞ্জুর, এটা কি শুধু বাংলাদেশে?
গত সপ্তাহে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলছেন চায়না ওদের আগামী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর আগের নির্বাচন নিয়ে বলা হয়েছে পুতিন সেখানে প্রভাব বিস্তার করেছে। তো এটা তো বিশ্বব্যাপী একটা স্বাভাবিক, এখন আমি বলবো যে রাজনৈতিক ফেনোমেননে পরিণত হয়েছে। এখন সে প্রভাব থেকে আপনি আপনার জনগণকে, আপনার দলকে কতটুকু রক্ষা করতে পারবেন সেটা নির্ভর করছে আপনার নেতৃত্বের যোগ্যতার উপরে। আপনার নিশ্চয় মনে আছে যুদ্ধ অপরাধীদের বিচার যখন শুরু হলো, কসাই কাদের মোল্লার যেদিন ফাঁসি হলো, ফাঁসি রায়ের আগের দিন আমেরিকান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন তাকে যেন ফাঁসি দেওয়া না হয়। এটাও তো প্রভাব বিস্তার। সেই প্রভাব কি মাননীয় প্রধানমন্ত্রী শুনেছিলেন? শুনেননি। কারণ তার আস্থা, তার শক্তি জনগণ এবং তার নেতৃত্বের দৃঢ়তা। তো এগুলি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কিন্তু এটাও তো বাস্তবতা যে এখন সেই জনগণই নির্বাচনে ভোট দিতে আসছেন না। তার ব্যাপারে আওয়ামী লীগ কী ভাবে? নির্বাচন জনগণ অবশ্যই কম আসছে। এই দায় কি আওয়ামী লীগের একার? আপনি যদি বিএনপি যদি সেখানে প্রার্থী না দিয়ে তারা তো জনগণকে বেছে নেওয়ার, অর্থাৎ তাদের বিকল্প বেছে নেওয়ার জায়গাটা সংকুচিত করে ফেলছে, সেই দায় কি বিএনপি এড়াতে পারে? স্থানীয় সরকার নির্বাচন কখনো কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে? সবসময় সেটা রাজনৈতিক সরকারের অধীনে হয়েছে। আর যদি স্থানীয় সরকার নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয় তাহলে তো বাংলাদেশে কোনো দিন আপনি কোনো রাজনৈতিক সরকার থাকবে না। কারণ এখানে 5 বছর রাউন্ড দ্য ইয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন হইতে থাকে। তাহলে আপনি কি করবেন? এখন আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, সেটা তো হতে পারে না। সংকট তো শুধু নির্বাচনে না, সংকট শুধু গণতন্ত্রে না। গণতন্ত্র, নির্বাচন এগুলো হচ্ছে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট। সংকট তো রাজনীতিতে। ওই রাজনীতিটা যতক্ষণ না ঠিক করবেন আপনি, ততক্ষণ এগুলো আমরা যতই বক্তৃতা করি না কেন ঠিক হবে না। একই সাথে অর্থনীতিও ঠিক হবে না। এগুলো পার্ট। আপনি এক চোখা কথা বলে যাবেন, আপনি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হবেন, আর আমাদের আমলে আপনার মাথাপিছু ইনকাম $570 থেকে $2800 হয়েছে, সেটা আপনার চোখে পড়বে না, তাহলে তো হবে না। আপনি কৃষকের জন্য কাঁদবেন, আপনাদের আমরা 18 জন কৃষককে হত্যা করেছেন, আপনি সেটা বলবেন না। আর এখন কৃষি উৎপাদনে বাংলাদেশ ডেভেলপ করেছে সেটা আপনি স্বীকার করবেন না। আমরা কৃষিতে যে অভাবিতপূর্ণ উন্নতি করেছে সেটা বলবেন না। আপনি দক্ষিণ এশিয়ার শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু হার কমেছে কেন? এটা কি হাওয়া থেকে এসে কমছে নাকি বাস্তবতা? এটা বিশ্ব বাস্তবতা। আজকে হাসেন আর কাঁদেন, এটা বিশ্ব বাস্তবতা। আপনি $422 বিলিয়ন জিডিপির আয়তন, সেটা কি কল্পিত কাহিনী, কোনো কাহিনী নাকি বাস্তবতা? এখন আপনি তারপরেও বলবেন সরকারের কিছু নেই, সরকার তাহলে হাওয়ার উপরই চলতেছে। হাওয়ার উপর থেকে কিছু চলতে পারে না। আপনি যখন আলোচনাটা করবেন, আমার মনে হয় আশরাফ কায়সার যেভাবে সামগ্রিক একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে, যখন আলোচনাটা সেই জায়গায় দাঁড়াবে তখনই কিন্তু সেখান থেকে দর্শকরাও একটা কিছু পাচ্ছে। সমাধান না হলেও সম্ভাবনা উকিঝুঁকি মারে, সমাধানের একটা হয়তো বা ঝিলিক তৈরি হতে পারে। কিন্তু যখনই সেটাকে আপনি পার্টিজানে নিয়ে যাবেন, মানে আমি কিন্তু একবারে বলিনি যে এই সংকটের জন্য শুধু বিএনপি দায়ী, জি, সামগ্রিক রাজনীতি দায়ী। এই জায়গাটায় আসতে হবে, আপনাকে পৌঁছাতে হবে। কেন আমি মনে করবো যে আওয়ামী লীগ একেবারে তুলসী দোয়া পাতা নির্ভুল একটা রাজনীতি? সেটা তো হতে পারে না। বঙ্গবন্ধু কি বলেছিলেন? মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হওয়াটা দোষের নয়, বরং আত্মশুদ্ধি করতে পারাটা বাহাদুরি। তো সেই জায়গায় আমরা এখনো বিলিভ করি। এই জন্য আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বলেছেন যে এখন এই যে আমাদের 23শে জুন আওয়ামী লীগের 75তম হীরক জয়ন্তী, অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকী 75তম, অনেক নেতারা বলেছেন যে আমরা এটা তো একটা বিশাল আয়োজন, আমরা এটা মানে বিশাল একটা মানে আলোকসজ্জা বা সব কিছুর মাধ্যমে আমরা করব। উনি বলছেন না, এখন আমরা অনেক সংকটে আছি, এই বাস্তবতা বুঝতে হবে। আমরা অবশ্যই দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করার মতো করব, কিন্তু আমরা একদম এটাকে ডামাডোল বাজিয়ে আমরা এটা করব না। এই তো বাস্তবতা, আমরা মেনে নিতে পারি। জি, জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই। এই যে উপজেলা নির্বাচনের কথা যেটা একটু আগে জনাব আমিন বলছিলেন যে এটা তো কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না, তো আপনাদের যে নির্বাচন বর্জনের কাজ চলছে এখন পর্যন্ত, সিদ্ধান্ত চলছে, সেখানেও আবার অনেকে আছেন যারা বিদ্রোহ করেছেন, এর মধ্যে অংশ নিচ্ছেন, এবং বিএনপির ঘাঁটি বলে পরিচিত কিছু এলাকায় আবার ভোট বেশি পড়েছে বলেও শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনারা আসলে কতদিনের মধ্যে আপনাদের আন্দোলন সফল হবে বলে মনে করেন? প্রথমে আমি আমিন ভাইয়ের একটু বক্তব্যের প্রতিবাদ জানাই যে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব কখনোই বলে নাই যে বিএনপির আন্দোলনে আমেরিকা বা ইউরোপ সাহস যোগাচ্ছে। বরঞ্চ আমি আগেই বলেছি, আমাদের মহাসচিব সাহেবও বলেছেন যে আমরা কারো মুখাপেক্ষী হয়ে আন্দোলন করছি না। হ্যাঁ, আমাদের বক্তব্যের নির্বাচন সংক্রান্ত আমাদের বক্তব্যের সাথে
তাদের বক্তব্য মিলে যাচ্ছে, কিন্তু তাই বলে এটা নয় যে আমরা তাদের মুখাপেক্ষি হয়ে আন্দোলন করছি। তারা আমাকে সাহস যোগাচ্ছে। প্লিজ আপনার বক্তব্যের সময় আমি ডিস্টার্ব আপনি আমাকে বুদ্ধি দেন না। যদি সেই কথাটা আমি অডিও টেপ দেখাতে না পারি আমি রাজনীতি করব। আচ্ছা যাই হোক, এখানে আমি দেখলাম এখন ওনার বক্তব্যের পরে আমি গুগলে সার্চ দিলাম, আপনি গুগল সেই সার্চে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের তথ্যমন্ত্রী তৎকালীন সময়ে যিনি ছিলেন আজকের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন বিএনপির আন্দোলনে কোনো বিদেশি শক্তির সমর্থন নেই, এবং তিনি আরও বলেছিলেন পশ্চিমা বিশ্বের অবস্থান ফখরুল সাহেবকে সাহস যোগাচ্ছে। কিন্তু ফখরুল সাহেবের বক্তব্যের বরাত দিয়ে উনি যেটা বললেন এটা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন। আমি তো ওইটা যদি অসত্য বানোয়াট হয় আমি বলি আমাকে বলতে দেন। আমিন ভাই, আপনি তো একজন সজ্জন ব্যক্তি, আপনি কখনো এরকম করেন না। আজকে কেন আপনি এত উত্তেজিত আমি বুঝলাম না। পরে বলে দিন, অসুবিধা নেই। আমি একটু পরে সুযোগ পাবেন। আমি একটু বলি, উনি বরঞ্চ মির্জা ফখরুল সাহেব আজকেই প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে জনগণের শক্তির উপর বলিয়ান হয়ে আমরা কিন্তু রাজনীতি করি, আন্দোলন করছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস, সেটা ধরেই কিন্তু আমরা রাজনীতি করি, কোনো বিদেশি শক্তির আঙ্গুলি হেলে নেয় বিএনপি। কিন্তু আপনারা যখন মাঠে আন্দোলনে নামলেন সেই জনগণের শক্তির প্রভাবটা কোথায় দেখা গেল? বাংলাদেশে যদি রাজনীতি থাকতো, যদি আইন থাকতো, যদি এই যে রাজনীতিবিদদের সার্বভৌমত্ব বলে যে কথাটা এখন আসছে সেটা যদি আওয়ামী লীগের নেতাদের উপর থাকতো, তবে অবশ্যই জনগণের যে আন্দোলন, এই আন্দোলনে এই সরকার দাবি মেনে নিত। এই সরকার তো কাউকে তোয়াক্কা করে না। আপনি এই সরকারের নিষ্ঠুর দমন নিপীড়ন উপেক্ষা করে গুম খুন মিথ্যা মামলা জর্জরিত হয়ে আমরা যে আপনার এখন আন্দোলন করেছি, আপনার একেবারে ইউনিয়ন লেভেল থেকে ঢাকা রাজধানী পর্যন্ত জনগণের ব্যাপক উপস্থিতিতে লক্ষ লক্ষ লোকের সমাগম। যদি আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে অবশ্যই এই দাবি মেনে নিত। আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে যে ঠেকেছে বলেই তারা নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় এবং প্রতিবেশী দেশের আনুকূল্যে তারা রাজনীতি করছে, তাদের আঙ্গুলি হেলেনে আজকে কথা বলছে। কিন্তু আপনারা যখন ধরুন অসহযোগের ডাক দিলেন একেবারে শেষ পর্যায়ে এসে, তাতেও কি জনগণ সাড়া দিল? অবশ্যই সাড়া ছিল। জনগণ তো এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করে নাই, জনগণ তো এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময়কার যে বিল টিল জনগণ দিয়েছে কিনা আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন। আমরা আসবো এই কথাগুলো নিয়ে, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে হাজির হব, জনগণের সামনে, দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে। তো তখন আমরা পরিসংখ্যান দিয়ে আমরা সেটা বলবো। আজকে এই যে আপনি বললেন বিল না দিলে তো ধরুন বিএনপি নেতাদের বাড়িতেই তো বিদ্যুৎ সংযোগ চলে যাবার কথা, তেমন কি হয়েছে? অবশ্যই হয়েছে। যাদের প্রিপেড মিটার ছিল বিএনপি নেতারা তো বাড়িতেই ছিল না, বিএনপি নেতারা তো বাড়িতেই থাকতে পারে নাই। আমরা কি বাড়িতে আমাদের পরিবার পরিজন বাড়িতে থাকতে পারেনি? সরি টু সে, তাদের উপরেও দমন নিপীড়ন হয়েছে। বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে, স্ত্রী স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে ফেলে রেখে। সেই বাচ্চারা কি প্রেস ক্লাবের ফুটপাতে বসে কাঁদে নাই? সেই ছবি আপনারা দেখান নাই, ফুটেজ দেখান নাই? অবশ্যই দেখিয়েছেন। তো আজকে এগুলো কথা বললে তো বলবেন যে আমরা বোধহয় এক পেশে কথা বলছি, এক পেশে নয়। আপনি উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেছেন, আমরা কখনো বলি নাই উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। স্বাভাবিকভাবেই উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনগুলো যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনে হয়। কিন্তু আজকে নির্বাচনী যে বিধি ব্যবস্থা যে ভেঙে পড়েছে আওয়ামী লীগের কারণে, ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখানে জনগণের রায়ের প্রতিফলন ঘটার কোনো সম্ভাবনা নাই। আমরা আজকে এক দফা আন্দোলনে আছি। এই সরকারকেই তো আমরা মানি না, এই সরকারের পদত্যাগ চাই, অবিলম্বে নতুন নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেখানে উপজেলা নির্বাচন সরকারের একটা রাজনৈতিক ফাঁদ। এই ফাঁদটা কেন আমরা বহুবার ব্যাখ্যা করে বলেছি। 7ই জানুয়ারি তারা যে আমিডামি নির্বাচন করেছে, সেই নির্বাচন করতে গিয়ে তারা বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য তারা এখন সার্টিফিকেট জোগাড় করে বেড়াচ্ছে। কখনো হিন্দুস্তানের সার্টিফিকেট দিচ্ছে, কখনো পাকিস্তানের সার্টিফিকেট দিচ্ছে, কখনো ইউরোপের সার্টিফিকেট দিচ্ছে, নিয়ে তারা আজকে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারছে না। আজকে আমাদের মহাসচিব যথার্থই বলেছেন সংকট আরও বেড়েছে, কমে নাই। আজকে এখন আবার এই উপজেলা নির্বাচনকে আপনার গ্রহণযোগ্য করার জন্য, তারা প্রতিযোগিতামূলক করার জন্য তারা প্রতীক উঠিয়ে দিয়েছে। অথচ এই প্রতীক তারা ইম্পোজ করেছিল, কারো কোনো দাবি ছিল না। এই প্রতীক তারা ইম্পোজ করেছিল স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের
আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য, তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য। আজকে যখন দেখেছে যে এই প্রতীক দিয়ে যদি নির্বাচন হয়, তখন তো এককভাবে সব জায়গাতে আওয়ামী লীগের লোককে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে দেবে, কোনো প্রতিদ্বন্দ্বী পাবে না। এই জন্য তারা নিজেদের যেরকম প্রতিযোগিতা দলের নেতাদেরকে বলেছে দাঁড়িয়ে যাও ওই 7 তারিখের নির্বাচনের মতো, বিএনপির কিছু নেতাকর্মীকে তারা উস্কানি দিয়ে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা, সরকারি প্রশাসন, আওয়ামী লীগ উস্কানি দিয়ে তারা নির্বাচনে দাঁড় করিয়েছে। এই যে বিএনপির, আপনি একটু পরে আমাকে প্রশ্ন করবেন, বিএনপির তো 7 জনকে জেতানো হয়েছে, এই 7 জনকে যে জেতানো হয়েছে সেটাও আওয়ামী লীগ একটা অংশ বা ভগ্নাংশ বিভিন্ন জায়গায় তাদের উপর ভর করে অর্থ দিয়ে, লোকবল দিয়ে তাদেরকে আপনার জেতানো হয়েছে। এখানে এই ফলাফলের সাথে বিএনপির নেতাকর্মীদের কোনো সংযোগ নাই। তাই আমরা বলেছি যে নির্বাচন যখন বিধি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, জনগণের রায় প্রতিফলন হওয়ার যেহেতু এখানে কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই, সেই জন্য আমরা নির্বাচন বর্জন করেছি। আপনারা দেখেছেন 7ই জানুয়ারি সে আমিডামি নির্বাচনের মতো এই নির্বাচনও জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। আপনি একটি প্রশ্ন করেছেন, এক লাইনে শেষ করি, যে বলেছেন যে কারো জায়গায় আপনার মানে কি বলে পার্সেন্টেজ বেশি ভোটের হার, ভোট পড়েছে 10 থেকে 12%, সেটা নির্বাচন কমিশন 36% করেছে। সেখানে 10 থেকে 12% ভোটারের উপস্থিতি ছিলই না, সেখানে আপনার বেশি হবে কিভাবে? এটা তো আওয়ামী লীগ নির্বাচন কমিশন একাত্তা হয়ে এই পার্সেন্টেজ বাড়িয়েছে, সেখানে আপনার সিল মেরে আপনার সেখানে পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। ধন্যবাদ জনাব আমিন। না, এখানে তো আসলে উনি উপজেলা নির্বাচনের কথা বলছেন, তারা তাদের দলের পক্ষ থেকে এত ধামকি হুঁশিয়ারি দেওয়ার পরেও প্রথম দফার নির্বাচনে তাদের 79 জনকে বহিষ্কার করতে হয়েছে। কতজনের মধ্যে? কতটি? 150টি আসনে নির্বাচন হয়েছে, তাহলে 450-এর উপরে প্রার্থী থাকার কথা, সেখানে আমরা 76 জনকে বহিষ্কার করেছি। তাহলে এই এবং তাদের মধ্যে ফাইটিং ক্যান্ডিডেট ছিল 8 জন। এতে বোঝা যায় দলের প্রতি তাদের কন্ট্রোল কতটুকু। আর ওরা তো উপজেলার কথা বলছেন, আপনাদের নিশ্চয় মনে আছে 91-এ বিএনপি ক্ষমতায় আসছিল, 2001-এও ক্ষমতায় এসেছিল, ওরা তো উপজেলার পদ্ধতির নির্বাচনেই যায় নাই। এখন তাদের মুখ থেকে যদি আবার আমার গণতন্ত্রের কথা শিখতে হয়, যাদের জন্মই হচ্ছে বন্দুকের নলের মুখে, তারা যদি এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করে, এটা তো আপনার কাকের মানে মাছের মায়ের পুত্র সুখের মতো শোনা যায়। তো এই জন্যই আমি মনে করি আসলে এগুলো বিএনপি নেতৃবৃন্দ এখন প্রতিদিন মুখস্থ করা কথা কিছু বলছেন, যে কখনো বলছেন যে 2% ভোট কাস্ট হয়েছে, কখনো বলছেন 10%, আবার প্রিন্স ভাই একটু 8% বাড়িয়ে 10% বলছেন। এখন মানুষ দেখছে আসলে কি হচ্ছে না হচ্ছে। এটা আপনি ওই নির্বাচনের দিন জাতীয় পত্রিকা অথবা টেলিভিশনে, এটা ঠিক অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম যেমন ছিল, অনেক কেন্দ্রে লম্বা লাইনও আমরা দেখেছি। যে সব মিলিয়ে 36% যদি ভোট কাস্ট হয়, সরকার যদি মনে করে বাড়িয়েই বলবে, তাহলে 36 বলবে কেন, তাহলে তো 76ও বলতে পারে। সুতরাং এগুলো এখন বিএনপি যদি এগুলো বলে, নিজেদের মনের মাধুরী মিশিয়ে কথাগুলো বলে যদি তারা সন্তুষ্ট থাকতে চায়, থাকতেই পারে। দেখুন, আমরা যদি দলীয় রাজনীতির বিতর্কের বাইরে দেশের অবস্থা নিয়ে সামগ্রিকভাবে আবার একটু কথা বলি, আপনার যেই নব্য ধনিক শ্রেণীর কথা বলা হচ্ছে, সেটি সরকারের সমর্থনপুষ্ট হোক, ব্যাংকের ঋণ নিয়ে লোপাট করে দেওয়া হোক, তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের উপরে আস্থা রাখতে পারছে না। এই তথ্যটি কি আওয়ামী লীগ জানে কিনা এবং শাসক দল জানে কিনা? কারণ এই যে যদি সামগ্রিক অবস্থা এত ভালো হয়, অর্থনীতি আমরা নিজেরাও গর্ব করতে চাই, এটি একমাত্র ঠিকানা, এই দেশ ছেড়ে আর কোথাও যাওয়ার কোনো চেষ্টা নাই, পরিকল্পনাও নাই, তাহলে এই ব্যবসায়ীরা $9 বিলিয়ন বিদেশে যে এক্সপোর্ট করেন, সেটি থেকে $9 বিলিয়ন আর ফেরত আসেনি কোনো একটি বছরে। তাহলে তারা যদি দেশের ভবিষ্যতে আস্থা রাখতে পারতেন, যারা সরকার ঘনিষ্ঠ, যারা বিভিন্ন সুবিধাভোগী, ব্যাংকের ঋণ যাদের পেছনে পেছনে ঘুরছে, তারাও যদি ভবিষ্যতের উপরে আস্থা না রাখে, দেশের ভবিষ্যতের উপরে, তাহলে আস্থাটা রাখছে কে রাখছে? আপনাকে বলে দিই, সেই অভিবাসী শ্রমিক রাখছে, যার ওখানে 13 জন একটি রুমে থাকে, যার ওখানে নিজস্ব কোনো জীবন নেই, তিনি কিন্তু $22 বিলিয়ন পাঠাচ্ছেন, তার বৈদেশিক মুদ্রাতে আমাদের রিজার্ভ বাড়ছে, এই তথ্যটি। আরেকটা হচ্ছে, আপনি যদি সেকেন্ড হোমের দিকে তাকান, সেটা মালয়েশিয়া হোক, বেগমপাড়া হোক, অন্যান্য দেশে হোক, আপনি একটু খেয়াল করে দেখেন তো, এটি কিন্তু সরকারেরই তথ্য যে বেসামরিক আমলা, সামরিক আমলা, রাজনীতিবিদরা মিলেই সেকেন্ড হোমের মূল গ্রাহক। কাজেই তারা কারা, যারা নাকি আমাদের দেশের উপরে আস্থা না রেখে বাইরে যেতে চাচ্ছে। এবার আপনাকে বলি যে কেন বিশ্বব্যাংক IMF-এর কথা উঠলো। বিদ্যুতের দামের ব্যাপারে আমাদের যে কথাটি এখন বলা হচ্ছে যে কিভাবে ধাপে ধাপে দাম বাড়ানো হবে, কারণ IMF চাচ্ছে, বিশ্বব্যাংক চাচ্ছে। তাহলে ক্যাপাসিটি চার্জের আলোচনাটা কে করবে?
এই যে আপনি দিনের পর দিন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখেছেন, একসময় হয়তো যুক্তি ছিল, এখন কি সেই যুক্তির মেয়াদ রয়েছে নাকি নাই? অথবা আপনার যে এই কারচুপি হচ্ছে, অপচয় হচ্ছে এবং সিস্টেম লস হচ্ছে, এই আলোচনাটি কখন হবে? পার্লামেন্ট যেহেতু সক্রিয় না এবং পার্লামেন্টে যেহেতু আপনি কোনো ভিন্ন মতের কোনো জায়গা নেই, কাজে এই আলোচনাটি নিশ্চয়ই সমাজেও হতে হবে এবং মিডিয়াতে হতে হবে। জি, আর কিছু যোগ করার থাকে? যোগ করার মধ্যে এখানে আমাদের আমিন ভাই বললেন যে বিএনপির কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে কিনা। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগকে গণতন্ত্র শেখার কথা বলছি না, যদিও বিএনপির বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই আওয়ামী লীগ বাকশালের কফিন থেকে আওয়ামী লীগের নামে রাজনীতি করছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পেরেছিল এবং রাজনীতি করার সুযোগ পেয়েছিল, এটা ওনারা স্বীকার করবে না। তারপরেও বলবো বিএনপির কাছ থেকে গণতন্ত্র শেখার ওনাদের কোনো প্রয়োজন নাই, জনগণের কাছ থেকে গণতন্ত্র শিখুন। জনগণ যে গণতন্ত্র চায় সেখানে আপনারা আসুন। এর বাইরে আমি শুধু বলতে চাই, আজকে যে বলছে যে 36% ভোট উপজেলা নির্বাচনে, যদিও এটা নির্বাচন কমিশন বাড়িয়ে বলছে, তারপরেও বলবো যে তর্কের খাতিরে যদি 36% ধরেই নেই, বিশ্লেষণে বলছে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন ভোটের হার হচ্ছে এই নির্বাচন কমিশনের 36%। এতে ওনাদের লজ্জা হয় না। 30 সেকেন্ড একটু বলি। 17 মে শেখ হাসিনা যেন দেশে ফিরতে না পারে, তাদের নেতা জিয়ার তত্ত্বাবধানে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি গঠন। কখনোই না, এটা অসত্য। আজকের মতো বিদায় নিচ্ছি।